আচ্ছা, পৃথিবীতে এত এত যে রং ফর্সাকারী ক্রিম বের হচ্ছে বা রং ফর্সাকারী আম, ওষুধ বের হচ্ছে যেগুলো নাকি খেলেই মানুষ ফর্সা হয়ে যায়। এগুলো যদি আসলে এতটাই কার্যকর এবং এগুলো যদি আসলে নিমেষে একটা মানুষের রং ফর্সা করে দিতে পারে, তাহলে কেন এখনো পৃথিবীতে কালো মানুষ আছে? কেন এখনো পৃথিবীর সব মানুষ একই স্কিন টোনে হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা দিয়ে এই কারণে শুরু করছে যে আজকের টপিকটা আসলে আমরা আমাদের যে বিউটি ইন্ডাস্ট্রি বলি বা আমাদের নিজেদের সৌন্দর্য নিয়ে যে সংকীর্ণতা বা একটা ইনসিকিউরিটি কাজ করে বা একটা আস্তে আস্তে অবসেশন তৈরি হয়ে যায় নিজের চেহারা নিজের শরীরের প্রতি, যে পারফেক্ট একটা বডি পারফেক্ট একটা ফেস আমাকে পেতে হবে। এবং এটা কিভাবে আসলে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনেও কতটা আঘাত করছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। একটা ছোট্ট শিশুর যখন জন্ম হয় তখন আমরা ওকে না দেখে প্রথম প্রশ্নটা করি ছেলে নামে, এবং দেখার পর পরই খুব খুব দুঃখজনক হলেও সত্যি অনেকের ক্ষেত্রে আমরা হুট করে মন্তব্য করে ফেলি, আল্লাহ বাচ্চার গায়ের রং তো কালো হয়ে গেছে, বাচ্চার নাক তো বোচা। দাঁত যেহেতু দেখা যায় না, ভাগ্য ভালো, না হলে এটাও বলে ফেলতো দাঁত তো উঁচু বা হচ্ছে দাঁতে কোনো সমস্যা আছে। অবশ্যই দাঁত যখন আস্তে আস্তে দেখা যায় ওঠে তখন আবার বলা শুরু হয় দাঁতের সামনে ফাঁকা কেন, বাচ্চার হাত এরকম কেন, আঙুল ছোট কেন, পা কেন বাঁকা, বিভিন্ন রকমের কথা প্রশ্নে একেবারে একটা ছোট বাচ্চাকে জর্জরিত করে দেয়া। বাচ্চাটা আস্তে আস্তে মানে বড় হওয়ার সময় তার যে আত্মবিশ্বাস বাড়ানো দরকার, আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠা দরকার, তার পরিবারের সদস্যরা যতই তাকে চেষ্টা করুক না কেন, আশেপাশে কিছু সকল শুভাকাঙ্ক্ষী তাকে সবসময় মনে করিয়ে দেয় তোমার গায়ের রং কিন্তু কালো, এবং তুমি কিন্তু সবসময় সবকিছু থেকে এ কারণে ডিপ্রাইভ হবে, এবং সবসময় তুমি অপমানিত হবে, তুমি কিন্তু খাটো, তুমি কিন্তু মোটা, এবং তোমার কিন্তু শরীরের এরকম স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গে এরকম খুঁত আছে, কাজে তুমি কখনো উঁচু গলায় কথা বলবা না, তোমার মন সবসময় ছোট করে রাখবা, তোমার নিজের আত্মবিশ্বাস বলতে কিচ্ছু থাকবে না, সবাই যে যা তোমার উপর চাপায় দেবে তুমি ওটাই নিয়ে নিবা। এবং বছরের পর বছর এরকম করে বেড়ে উঠছে, এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটার খুব বাজে রকমের এই সাইকেলটা শিকার হচ্ছে মেয়েরা। ছেলেদের ক্ষেত্রে কথা শুনতে হয় না, হ্যাঁ শুনতে হয় তুলনামূলক কম, কারণ বলা হয়ে থাকে সোনার চামচ নাকি বাঁকা হলেও খুবই ভালো, সোনা বলে কথা, বিক্রি করলে টাকা পাওয়া যাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে না। এবং এই যে একটা কথা বা আত্মবিশ্বাসহীনতার ভিতরে তারা বড় হয়ে উঠতে থাকে, অনেক সময় না আশেপাশের মানুষদের বলা লাগে না, ঘরের মানুষরাই বলে ফেলে তুই মেয়ে, তোর গায়ের রং যদি কালো হয় আমি কেমনে তোকে বিয়ে দিব। অনেক সময় বাবা মা আউট অফ ফ্রাস্ট্রেশন বলে ফেলতে পারে। অনেক সময় ভাই বোনদের ভিতরেও খুব একটা অসুস্থ প্রতিযোগিতা চলে আসে যে ওর গায়ের রংটা ফর্সা, আমার চেয়ে বাসার সবাই ফর্সা, আমি কালো, কেন কালো, বা বাসার সবাই আমরা সুন্দর, তুমি একমাত্র কালো, এরকম বিভিন্ন রকম ভাবে একটা হয়তো ইনডিরেক্ট খোঁচা একটা মানুষকে দেয়া হতে থাকে। এবং মেয়েদের ক্ষেত্রে তো এটা সবসময় বাবা মার দীর্ঘশ্বাস সন্তান সবসময় বুঝতে পারে একটা হাহাকার। এগুলো তো সব পুরনো কথা যাচ্ছে, যে এগুলো সমাজে হয়ে আসছে। এবং এরপরে যেটা হয়, আমরা তো বর্তমানে খুব মেন্টাল হেলথ অ্যাডভোকেসি করতে চাই, আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে অনেক সচেতন থাকতে চাই, এবং আমরা এগুলো সবাই খুব প্র্যাকটিস করি। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, স্কুলেও কিন্তু এটা থেকে বাচ্চারা এখন বর্তমানে যে দূরে থাকছে এমন না। আমি রিসেন্টলি আমার কয়েকজন ক্লায়েন্ট তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, টিনেজ ক্লায়েন্টরা বলছিল তার স্কুলের টিচার বলছে যে তুমি ওকে তোমার ডান্স গ্রুপে নিও না, নিলে তোমাদের ডান্স গ্রুপটাকে আমি ক্যান্সেল করব, কারণ কি মেয়েটার গায়ের রং ছিল অদ্ভুত রকম ভাবে কালো, কিন্তু এই জন্য তাকে ওই মিস একমাত্র খুব টার্গেট করে কথা বলতেন, বাট অন্যরা কিন্তু তাকে এভাবে কথা বলতো না। ইভেন তার যারা ড্যান্স গ্রুপের পার্টনাররা ছিল ওরা চাইছিল ওকে নিতে। আরেকজন শেয়ার করছিল আবৃত্তির একটা প্রতিযোগিতাতে, সে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছিল, কিন্তু স্কুলে স্পেশাল গেস্ট আসবে, ও সবসময় খুব ভালো স্পিকার, খুব ভালো আবৃত্তিকার, কিন্তু যেহেতু স্কুলে স্পেশাল গেস্ট আসবে তার সামনে নাকি কালো একটা স্টুডেন্টকে উঠতে দেওয়া যাবে না, সুন্দর ফর্সা স্টুডেন্টকে উঠতে হবে যার কিনা আবৃত্তি না পারলেও হবে, আগে দর্শনধারী তারপরে নাকি গুণ বিচারী। এই যে কষ্টগুলো মেয়েগুলো পাচ্ছে, এবং নিজের ভেতরে আস্তে আস্তে একটা আত্মবিশ্বাসহীনতা তৈরি হচ্ছে, এবং এরপরে তারা যখন আরো সামনের দিকে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, তখন তারা দেখছে যে ওই যে তথাকথিত সুন্দরীরা সব জায়গায় প্রিভিলেজড। তারপরে তারা তার চাকরি ক্ষেত্রে যাচ্ছে, ওখানেও দেখছে বসের একটু হয়তো অ্যাট্রাকশন বা অফিস কলিগদের একটু হয়তো প্রিভিলেজ, যারা সুন্দরী তথাকথিত তাদেরকেই দেয়া হচ্ছে। তারা কাজ পারুক বা না পারুক, বা তাদের ভিতরে ইনসিকিউরিটি আছে কি নাই ওটা দেখার কোনো প্রয়োজন নেই, সুন্দরী একটু হেসে কথা বলতে পারলেই জীবন ধন্য। এই যে আস্তে আস্তে একটা মেয়ে ইনসিকিউরিটির ভিতরে আসতে থাকে, তার ভেতরে কি হবে, তার সাথে যে পরবর্তী প্রজন্ম বড় হবে
তখন কিন্তু সে তার ইনসিকিউরিটিটা তার ভিতরে দিবে। আবার যদি সে যখন দেখে এরকম অসুন্দর কেউ বা গায়ের রং কালো, অসুন্দর শব্দটা ইচ্ছা করেই বলছি, কারণ এখানে না আমরা সুন্দর অসুন্দরটাকে যাচাই করি গায়ের রং দিয়ে, কলোনিয়াল মাইন্ডসেট। ওই যে বহু বছর আমরা 200 বছর যে দাসত্ব করে গিয়েছি ফর্সা চামড়াদের, এবং ওদের প্রতি আমাদের একটা ভালো লাগা, ফ্যাসিনেশন, ফর্সা মানেই সুন্দর, এবং ওদের চেহারা যেরকম আমাদেরকে ঠিক ওরকমই হতে হবে, এবং ওরকম না হলে আমরা কেন জানি সুন্দর হতে পারি না। এবং এটার জন্যই যাদের আমাদের গায়ের রংটা ওই যে ওই স্ট্যান্ডার্ডটা ছুঁইতে পারে না, তাদেরকে আমরা বলে ফেলি অসুন্দর। যতই সে সুন্দর হোক, যতই আমরা দেখি একটা মানুষের গায়ের রং শুধু ফর্সা, কিন্তু ওই সুন্দরের ফর্সাটা না থাকলে সে আর সুন্দর হতেই পারতো না, তাও তাকে আমরা সুন্দরী বলি। কাজেই এইখান থেকে আসলে আমার মেইন কথা বলাগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে যে ইনসিকিউরিটির যে বোঝাটা আমরা বছরের পর বছর বই নিয়ে আসছি, এর ফলাফলটা খুব মারাত্মকভাবে পুঁজি করছে কিছু ব্যবসায়ী, যেটাকে ঘিরেই বর্তমানে আধুনিক বিউটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এবং খুব অদ্ভুতভাবে ন্যাচারাল একটা যে স্কিন বা ন্যাচারাল একটা যে বিউটি, এই জিনিসটা হারিয়ে গিয়েছে। আগে হয়তো আমরা দোষ দিতাম যে ছেলেদেরকে, যে ছেলেদের জন্য মানে বিয়ের জন্য আসলে একটা মেয়েকে ফর্সা হতে হয়, লম্বা হতে হয়, নিখুঁত শরীরের অধিকারী হতে হয়, এবং ছেলেদেরকে আমরা এখানে আর দোষ দিতে পারি না যখন কিনা এই বিউটি ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের হাতে চলে গেল। কারণ তখন আসল ভূমিকাটা পালন করা শুরু করলো ব্যবসায়ীরা আমাদের ভেতরে ইনসিকিউরিটিটাকে পুঁজি করে, এবং এই ইনসিকিউরিটি তারা যত শক্তভাবে পুঁজি করতে পারলো, তত বেশি আমরা মেয়েরাই অদ্ভুতভাবে আমাদের মেয়েদের জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে ফেলছি। আমরা নিজেরাই আসলে খুব টক্সিক হয়ে যাচ্ছি। কিভাবে আসলে হচ্ছে এটা যদি আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে একটু দেখি, বর্তমানে আমি যদি বলি যে আপনারা নিজেরাও যারা মেয়েরা আছেন একটু লক্ষ্য করে দেখুন তো, যে কসমেটিক্স কেনার সময় আপনারা কি লাগামহীন ভাবে কসমেটিক্স কিনতে থাকি? আমার কি মোটামুটি দেখা যায় 8,000 20,000 টাকা আমি কসমেটিক্স এর পিছনে খরচ করে ফেলি, এবং কসমেটিক্স এর ডিব্বা বা কৌটাগুলো আমার বাসায় পড়ে আছে, ডেট এক্সপায়ার হয়ে আমি ফেলে দিচ্ছি, বাট স্টিল আমাকে কিনতে হলে একসাথে অনেকগুলো কিনতে হচ্ছে, কারণ আমার ভিতরে একটা আর্জ, আমাকে খুব দ্রুত ফর্সা হতে হবে, আমাকে স্কিন টোন ভালো করতে হবে। এবং এখন তো আর ফর্সা দিয়ে কাজ হয় না, এখন অ্যান্টি এজিং এরও কিছু টার্ম চলে এসেছে। সো এই যে জিনিসগুলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করলাম, যে আমরা দেখা যায় আমাদের একটা মানে স্কিন কেয়ার রুটিন যদি ফলো করতে চাই, সেই স্কিন কেয়ার রুটিনটাও কারা আসলে দিচ্ছে, একে তো আমরা এটা খেয়াল করি না। এবং একটা স্কিন, এই যে একটা চামড়া, আমার চামড়া, এটার উপরে আমি যে কত ঘষবো বা কয় পরত দিব, এটাও আমরা খেয়াল করি না। সকালে একটা মাখি, এবং সকালে একটা মাখি না, সকালে যদি 5টা মাখি, বিকালে আবার নতুন 5টা মাখবো, রাতে আরো নতুন 5টা মাখবো। এবং এক স্কিন এত ডলাডলি কি আসলে সহ্য করতে পারে? এবং এগুলোর যে সাইড ইফেক্ট কি হয়, আমরা তো আসলে এটা সম্পর্কে অতটা জানিও না। আমরা কি দেখছি চটকদার বিজ্ঞাপন, এটা মাখলে আমি বুড়ো হব না, এটা মাখলে আমার স্কিন অনেক ফর্সা হয়ে যাবে, এটা মাখলে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যান্টি এজিং, আমি বুড়া হব না, মানে অন্যরা দেখবে না যে আমার বয়স হচ্ছে নাকি, আমার স্কিন ফর্সা হবে, অন্যরা দেখবে আমার স্কিন গ্লো করছে, আমি আমার স্কিনে আমার সবাই তাকিয়ে থাকবে, অন্যরা দেখবে। সো সবই আমি অন্যদেরকে দেখানোর জন্য করছি। কতটুকু আমি আমার নিজের ভেতরের আসলে কনফিডেন্স লেভেলটা থেকে করছে যে না, মানে এরকম যে আমি কনফিডেন্ট এনাফ, আমার ভালো লাগছে তাই আমি সাজছি, আমার ভালো লাগছে তাই আমি আমার স্কিন কেয়ারটা করছি, নিজেকে প্যাম্পার করছি। কতজন আসলে আমরা এটা করি? আমি বলছি না সবাই ইনসিকিউর, আমি অনেক কনফিডেন্ট মেয়ে দেখেছি, আমি অনেক কনফিডেন্ট ভদ্রমহিলা দেখেছি, অনেক কনফিডেন্ট আমি বয়স্ক আপুদেরকেও দেখেছি যারা খুব সুন্দরভাবে নিজেদেরকে ক্যারি করে, ওনারা নিজেদের মনের খুশিতে সাজে, এবং তখন ওনাদের যে ভেতর থেকে আত্মবিশ্বাসটা ওনাদের স্কিনে বলেন, ওনাদের পার্সোনালিটিতে বলেন, একটা আলাদা গ্লো নিয়ে আসে। কিন্তু যখন আমরা নিজেদের ইনসিকিউরিটি থেকে কাজ করি, আস্তে আস্তে করে আমরা অন্যকে খুশি করার জন্য করতে থাকি, এবং অন্যকে খুশি করার এই প্রতিযোগিতাটা আসলে কখনোই শেষ হয় না। কারণ আমার ইনসিকিউরিটি আসলে কখনোই শেষ হবে না। কেন? 10জন মানুষের ভিতরে 9জন আমাকে সুন্দর বললে, একজন যদি আমাকে বলে আল্লাহ তোমার স্কিনে তো ভাঁজ চলে আসছে, চোখের পাশে তো একটা দাগ বোঝা যাচ্ছে, বা তোমার স্মাইল লাইনটা বোঝা যাচ্ছে, সাথে সাথে আমার ভিতরে ইনসিকিউরিটিটা চারা দিয়ে ওঠে, এটা কেন হচ্ছে, আমাকে এখনই কোনো না কোনো একটা স্টেপ নিতে হবে। এবং স্টেপ আসলে কি কি, স্টেপ কি কি যদি বলতে চাই, বর্তমানে খুব কমন কিছু টার্ম
অহরহ আমরা ব্যবহার করছি। বিশ্বাস করেন এই ভিডিওটা করার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিজেও আসলে এত কিছু জানতাম না। এই টপিকটা যখন আমি ঠিক করবো বলে মানে বলবো বলে আমি ঠিক করেছি এবং যখন আমি এটা নিয়ে রিসার্চ করলাম, আমার ধারণা ছিল এটা হয়তো শুধুমাত্র বাহিরের কান্ট্রিতে, ইউরোপ আমেরিকাতেই ছিল, অত বেশি নাই। কিন্তু অদ্ভুতভাবে এটা প্রচন্ড রকম ভাবে ইন্ডিয়াতে তো ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশেও খুব বেশি আসছে। এবং যেহেতু বলছি এটা নিয়ে রিসার্চ করেছি, সো এখন কোনো একটা কারণে আমার ফেসবুক বলেন, আমার সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্ট গুলোতে খুব বেশি এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আসছে এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা আমাদের উঠতি সমাজ, উঠতি মেয়েরা বিশেষ করে যাদেরকে আইডল হিসেবে মানে, মডেল বলেন, বিউটি পেগান বলেন, যারা অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের সামনে খুবই অ্যাট্রাকটিভ একটা লুক নিয়ে আসে, এরা অহরহ এগুলোর বিজ্ঞাপন দিচ্ছে। কিসের বিজ্ঞাপন দিচ্ছে? বিজ্ঞাপন দিচ্ছে কিভাবে ইনজেকশন নিয়ে ফর্সা হওয়া যায়, বিজ্ঞাপন দিচ্ছে কি বড়িটা খেলে, কি ওষুধটা খেলে ফর্সা হওয়া যায়, কি করলে স্কিনটা টান টান থাকবে, কি আমরা লেজার ট্রিটমেন্ট নিব, আমরা কি বটক্স ইউজ করব, আমরা কি ফিলার ইউজ করব, আমরা কি ব্রাজিলিয়ান বাট লিফটিং সার্জারিতে চলে যাব, নাকি আমরা কি আমাদের যে প্লাস্টিক সার্জারি করব আমাদের স্পেসিফিক বুকের আকারটা ঠিক মতো অ্যাট্রাকটিভ হচ্ছে না দেখে, বা আমরা কি আমাদের নোজ সার্জারিতে চলে যাব, না কি করব? অহরহ এই বিজ্ঞাপনগুলো যারা বলছে মডেলরা, ওনারা হয়তো বুঝতেও পারছেন না যে ওনাদের কথার আসলে কতটা গুরুত্ব এই উঠতি বয়সী টিনেজারদের ভিতরে থাকে, ওনাদের কথার কতটা গুরুত্ব আসলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভিতরেও থাকে এবং হাহাকার এবং ইনসিকিউরিটি তৈরি করছে। কারণ আমি যদি আস্তে আস্তে করে এই টার্মগুলোকে একটু ভাঙি, দেখেন বোটক্স জিনিসটা কি, একটা হচ্ছে কি বোটুলিনাম টক্সিন, বলা যেতে পারে এটা একটা বিষ পয়জন, যেটা কিনা আমাদের শরীরে ইনজেক্ট করছে, মুখে করতে চাইলে মুখে, বা ঘাড়ে করতে চাইলে ঘাড়ে, যেখানে বটক্সটা দেওয়া হচ্ছে ওখানে ইনজেক্ট করা হচ্ছে এবং ওই জায়গার মাসলটা হয় রিল্যাক্স করছে, যদি আরো বলি প্যারালাইসিস করছে, যাতে ওখানটা অত বেশি নড়াচড়া না হয় এবং ভাঁজ না পড়ে। কপালে জানি এরকম করলে কোনো রিঙ্কেল না দেখা যায়, ভাঁজ না আসে, চোখের এখানে কোনো ভাঁজ থাকবে না, কোনো স্মাইল লাইন থাকবে না, আবার ঠোঁটটা হয়তো ওভাবে অ্যাট্রাকটিভ লাগছে না। তাই কি করছি আমরা, ফিলার ইউজ করছি, আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে, মানে যে জায়গাগুলোতে ফোলানো যাবে ওখানে আমরা ফিলার ইউজ করছি। বুকের আয়তনটা আকারটা হয়তো পছন্দ হচ্ছে না, ওখানেও ফিলার করা হচ্ছে। আমাদের নিতম্ব আমাদের পছন্দ হচ্ছে না, ওখানেও হয়তো কোনো রকম একটা সার্জারি করে ফেলা হচ্ছে। শরীরের যে কোনো একটা জায়গা আমাদের পছন্দ না হলে, আমরা বর্তমানে বাংলাদেশে সম্ভব না হলেও বাহিরে গিয়ে হলেও আমরা প্লাস্টিক সার্জারি করে আসছি। এবং এগুলোর পরিমাণ কি আসলে অনেক কম? না, এগুলোর পরিমাণ আমি ভাবতাম কম, এবং আমার মতো যারা হয়তো আপনারা এখানে অতটা বেশি গবেষণা করেননি বা জ্ঞান ছিল না তারা হয়তো ভাবতে পারেন কম। বাট রিসেন্টলি এই টপিকটা বাছাই করার পরে আমি ডার্মাটোলজিস্টদের সাথেও কথা বললাম, আমার কলিগদের সাথে, এবং ওনারা বললেন যে আসলে কি পরিমাণ অ্যালার্মিং রেটে এটা বেড়ে যাচ্ছে। এবং এই ডার্মাটোলজিস্ট কত সুন্দর সোজা সাপটা ভাবে বলে দিচ্ছেন যে আসলে এটা যারা উচ্চবিত্ত বা যারা হচ্ছে মডেল, ওনারা সেটা করে ফেলছেন এবং ওনাদেরকে দেখে অ্যাট্রাক্টেড হয়ে যারা মধ্যবিত্ত, ওনারা তখন যখন বুঝতে পারছেন না, ওনারা ওনাদের ওই ডিজায়ারটা এক্সপ্রেস করছেন গিয়ে, এবং তখন বুঝতে পারছেন যে এটার পিছনে আসলে অনেক বেশি টাকা প্রয়োজন, যেটা হয়তো খরচ করা সম্ভব নয়। এবং টাকার ব্যাপারটাও আমি যদি একটু বাদ দেই, অনেক সময় ওই যে আমি যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে স্কিনটা আমাকে পেতে হবে, ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা আমাকে পেতে হবে, কিন্তু এটা হয়তো আমার জন্য স্যুট করছে না বা এটা হয়তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা তখন এটা বুঝতে চাই না। একজন ডার্মাটোলজিস্ট যখন আমাকে বলছেন যে না এটা হয়তো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আপু আপনি এটা করেন না, আপনি অল্টারনেটিভ এটা করেন, আমরা মানতে চাই না এবং তখন আমরা অল্টারনেটিভ কাউকে যাই, অল্টারনেটিভ আরো কাউকে যাই। সবাই তো আসলে আসলে আমি যদি বলি, সবাই তো আসলে অনেস্ট না, কেউ না কেউ হয়তো তার কথা মতো রাজি হয়ে যায় এবং জাস্ট করে দেয়। প্রফেশন, আমার কাছে আসছে, আমাকে টাকা দিচ্ছে, আমি করে দিচ্ছি, আমি মানা করেছি, উনি শুনতে চাননি, সো আমি কি করব? আমি তো রং কিছু করিনি, আমি ওনাকে সাইড এফেক্ট বলেছে, উনি কনসার্ন পেপার সাইন করে উনি এটা করেছেন, কিন্তু এর পরের যে আফটার ইফেক্ট আসতেছে ওইটা কিন্তু তখন ওনারা নিতে চাচ্ছেন না। এবং তখন একটা মেয়ের জন্য ডিজাস্টার্স, যে তার স্কিন পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, বা এটার ইফেক্টে আস্তে আস্তে করে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। এবং তখনও কিন্তু ডার্মাটোলজিস্টরা বারবার এটা নিয়ে অনেক ভোকাল, যে স্কিন ক্যান্সার হচ্ছে বা স্কিনের এই সাইড ইফেক্ট গুলো হচ্ছে, আপনারা কেন এরকম আনহেলদি একটা চয়েসে বেছে নিচ্ছেন নিজেকে, এরকম সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশন নিচ্ছেন। আমি বলছি না যে আপনি গ্লুটাথিয়ন নিবেন না ফর্সা হওয়ার জন্য, আমি বলছি না আপনি আপনার বাক্কাল ফ্যাট রিমুভ করে আপনি আপনার ফেশিয়াল অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করে ফেলবেন না, আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন, বাট একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেন। উনি যদি আপনাকে বলেন যে এটা আপনার জন্য ভালো না,
আপনি অন্তত যেটা আপনার জন্য ভালো ওনার সাজেশন নিয়ে আপনি ওটা ফলো করেন। কেন আমাদের সবাইকে সেম গ্লাস স্কিন পেতে হবে? কেন আমাদের সবাইকে হুবহু এআই দিয়ে করা যে একটা অ্যাপিয়ারেন্স আমাদের সামনে নিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে, ওরকম একটা অ্যাপিয়ারেন্স আমাকে নিতে হবে? কেন আমি আমার নিজের ব্যক্তিগত যে স্কিনটা, নিজের ব্যক্তিগত যে চেহারাটা, ওটাকে আমরা গ্রহণ করতে পারছি না? কেন সবার নাক একই প্যাটার্নে আসতে হবে? কেন আমাকে হুবহু দেখতে একই রকম একটা নায়িকা বা একটা মডেলের মতো হতে হবে? আর কেনই বা আমাকে সব সময় মানুষের কাছ থেকে ওই ভ্যালিডেশনটা পেতে হবে আমি সুন্দর? এবং আমরা আসলে আমাদের ইনসিকিউরিটি থেকে এখানেই পয়েন্টটা, আমরা ধীরে ধীরে আমাদের শরীর এবং আমাদের চেহারা নিয়ে প্রচন্ড রকম ভাবে অবসেসড হয়ে যাচ্ছি। অবসেশনটা এত মারাত্মক পর্যায়ে যাচ্ছে যে এটার জন্য আমরা দেখা যায় বাহিরে যেতে কমফোর্টেবল থাকি না, সোশ্যাল এংজাইটি কাজ করে। মানুষ আমার চেহারা নিয়ে কি করবে বা কি বলবে, বডি ডিসমরফিয়া চলে আসতেছে, আমার বডির এই পার্টটা আমার পছন্দ না, বা প্রচন্ড রকম অবসেসড হয়ে যাচ্ছি যে ও কেন আমাকে সুন্দর বললো না, বা আল্লাহ আমার চেহারা আমি মানে আমি বটক্স করলাম, এখনই এখানে একটা লাইন দেখা যাচ্ছে, দৌড়ে আমাকে আবার ওই বটক্সের আমি নিচ্ছে। অথবা ডার্মাটোলজিস্ট আমাকে বলে দিচ্ছে যে দেখেন আপনি এটা 6 মাস পর পর ব্যবহার করেন, বা আফটার 30 আপনি এটা ব্যবহার করেন, এটা আপনার জন্য এই এই রেঞ্জে ব্যবহার করা উচিত, ডোসেসটা এরকম হবে। আমরা ওটা মানতেও রাজি থাকছি না, আমরা অস্থির হয়ে যাচ্ছি। এবং আরো ভয়ঙ্কর যেটা হচ্ছে, অনেক সময় আমরা উচ্চবিত্তরা যেটা করছি যে বিভিন্ন পার্টি বা মেয়েদের বিশেষ করে পার্টিগুলো, কিটি পার্টি বা যে কোনো পার্টিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একসাথে গ্যাদারিং এ জাস্ট হচ্ছে এই বটক্সের আমরা হয়তো একটা ভায়াল নিচ্ছি অথবা দুটা ভায়াল নিচ্ছি, এবং ওই একটা ভায়াল দুটা ভায়াল থেকে আমরা সবাই ওটা ইউজ করছি। এবং এটার ফলে সাইড ইফেক্টটা কি হতে পারে আমরা এটা দেখতে রাজি না, এবং আমরা বোঝারও চেষ্টা করছি না, এবং আমরা ডার্মাটোলজিস্টের কোনো পরামর্শ নিচ্ছি না। আরো আমার কাছে যেটা খুব ভয়ঙ্কর লেগেছে, বিভিন্ন বিউটি গ্রুপ গড়ে উঠেছে, বিভিন্ন বিউটি গ্রুপ গড়ে উঠেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সরি টু সে ওনারা ডার্মাটোলজিস্ট না, ওনারা ওনাদের মানে নলেজটা গ্যাদার করছে ইউটিউব থেকে বা গুগল থেকে, বিভিন্ন রকম ভাবে ভাসমান জায়গায় যে তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে ওখান থেকে। এবং ওখান থেকে তারা যেটা করছে, নিজেরাই নিজেদেরকে বিউটি এক্সপার্ট হিসেবে দাবি করে ফেলছে, এবং দাবি করার পরে তারা সবাইকে বিউটি সলিউশন দিচ্ছে। এবং এই ভিডিওটা একটু দেখেন। কিভাবে খাইতে হয় না দেখে উল্টাপাল্টা খাবেন, পরে আমার এসে চুল ধরবেন, আগে শুনেন তারপর। আচ্ছা দেখেন, আপনারা হচ্ছে এরকম কাটবেন, ঠিক আছে, এরকম করে কাটবেন, কাটার পর ফ্যানে তো উড়েই যাবে। এরকম 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানিতে হচ্ছে এভাবে, দেখছো ফ্যানে সব উড়ে যাবে এখন। এটা পানি দিয়ে গুলে খেতে হয়, এটার একটা দেখছো, আই শুনো, এটা চামচ দাও আমাকে, আজকে আমি প্রিপারেশন ছাড়া লাইভে আসছি, টোটালি সাজগুজ করতে করতে 5 ঘন্টা লাগছে, এই গাউন পরতেই লাগছে অনেকক্ষণ। আচ্ছা দাঁড়ান, এই যে এই যে আমি গুলাইতে পারতেছি না, এটা পরিষ্কার আছে, এটা দিয়ে করি, সমস্যা নেই, থাক যাও। এই যে ভিডিওটা, উনি বেশ বিতর্কিত একজন মানুষ, এবং ইভেন ওনার যে দোকান ছিল ওখানে সিলগালা করে তালা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল। ওনার প্রোডাক্টগুলো সরকারিভাবে অনুমোদিত না, এবং এগুলো অবশ্যই যে একটা কোয়ালিটি লেভেল মেনটেন করা লাগে ওই কোয়ালিটিটা মেনটেন করা হয়নি। বাট স্টিল ওই যে সিলগালাটা কিভাবে কিভাবে জানি খুলে গেল। এবং যে ওই শপিং মলে প্রায়ই যাওয়া হয় আমার, এবং খুব বহাল তবিয়তে এই দোকানটা আছে, এবং একটা জায়গায় তো না, ওনার অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো ওখানে মানুষ থাকে, কেনে, এবং অনেক পেইড রিভিউ আছে। এবং ওনার প্রোডাক্ট ইউজ করে যে বাজে বাজে সাইড ইফেক্ট গুলা ছিল, ওইটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং অনেক মেয়ে ভুক্তভোগী ছিল। ইনফ্যাক্ট উনি দেখাচ্ছে যে এটা খেয়ে কিভাবে ফর্সা হওয়া যায়, এবং অনেকের ক্ষেত্রে আমি দেখি যে অনেকেই দেখাচ্ছে বিভিন্ন রকমের, একটু আগে যে আমি স্টার্টিং এ শুরু করছিলাম যে বড়ি খেয়ে নাকি ফর্সা হওয়া যায়, বড়ি খেয়ে আসলেই যদি ফর্সা হওয়া যায় তাহলে আমাদের পৃথিবীতে তার একটা কালো মানুষও থাকতো না। সো আমরা এই ট্র্যাপ গুলাতে কেন পড়ছি? এগেইন চলে আসে আমাদের নিজেদের ইনসিকিউরিটি। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা যে এত অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছি, অ্যান্টি এজিং ইয়োগা ইউজ করছি, ফেস ইয়োগা, অ্যান্টি এজিং লোশন ইউজ করছি, বা অ্যান্টি এজিং পিল ইউজ করছি, আলটিমেটলি যারা আমাদের সামনে এগুলা করে দেখাচ্ছে, আমরা মোটেও সাধারণ মানুষের বিন্দুমাত্র ধারণা আছে যে উনি কি কোনো প্লাস্টিক সার্জারির ভিতর দিয়ে গিয়েছে নাকি, উনি ফিলার করেছেন নাকি। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি আবারও বলবো, এই টপিকটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আসলে কয়েকজন বিউটি ব্লগারের পেজ আমি করেছি, আমি কারণ নাম উল্লেখ করছি না, যাদেরকে আমরা অন্ধের মতো ফলো করি, ইন্টারন্যাশনাল
এবং হচ্ছে আমি দেশের কারো নাম নিচ্ছি না স্পেসিফিকলি, এবং এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি এখানে কোনো বিউটি ইনফ্লুয়েন্সারকে ছোট করছি না। সো আমি ইন্টারন্যাশনাল মানুষদেরই কথা বলছি, দেশের কারো কথা বলছি না, যাদেরকে আমরা খুব ফলো করি। এবং বাংলাদেশি আমরা যারা এডুকেটেড ক্রাউড আছে ওনাদের কমেন্ট আমি দেখেছি ওখানে, ওনারা ফলো করছেন এমন একজন মানুষকে যার মুখ পুরোটা কিনা সার্জারির বিভিন্ন মানে ব্যবহার করা, বিভিন্ন পার্ট তার মানে আসলে আর্টিফিশিয়াল। তার নাকে নো সার্জারি আছে, লিপ ফিলার করা, বটক্স ইউজ করা, এবং ওভারঅল আমরা তাকে হুমড়ি খেয়ে বিশ্বাস করছি। সে দেখাচ্ছে কিভাবে স্কিন কেয়ার করে তার স্কিন গ্লাস স্কিন থাকছে, কিভাবে তার স্কিন টান টান থাকছে, কিন্তু সে কোথাও ভুলে উল্লেখ করছে না সেই সব সার্জারি করেছে। এটা আমি আরো কিভাবে শেয়ার হলাম, আমি এখানে আমার ডার্মাটোলজিস্ট কলিগদেরও হেল্প নিয়েছি। এবং অনেক ক্ষেত্রে অহরহ এই জিনিসটা হয়, যারা মডেল আছে বা ইনফ্লুয়েন্সার বা যারা নায়িকা আছেন, ওনারা যে আসলে এগুলো ব্যবহার করছেন বা প্লাস্টিক সার্জারি গুলো করছেন, অনেক ক্ষেত্রে ওনারা এগুলো স্বীকার করতে চান না। যার খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। উনি যে নাকে ওনার নোজ সার্জারি করেছিলেন, উনি অনেক বছর এটা অস্বীকার করেছে। পরেও ওনার যখন যিনি প্লাস্টিক সার্জন ছিল, উনি মুখ ফসকে বলে দেওয়ার পরে আলটিমেটলি প্রিয়াঙ্কা চোপড়া এটা স্বীকার দেন যে হ্যাঁ উনি নোজ সার্জারি করেছে। বাট এখন একটা জিনিস ভালো যে আলটিমেটলি আমি যেটা বলছিলাম যে বর্তমানে সবাই এই জিনিসগুলোকে প্রমোট করছে, কারণ আলটিমেটলি এটা না করলে তো আসলে ব্যবসা হবে না। সো ক্লিনিক গুলো এটা বলছে মডেলদেরকে ইউজ করে যে আপনারা এগুলো করেন। সো মডেলরাও বলছে যে তারাও ফিলার ইউজ করছে, বটক্স ইউজ করছে, বা নো সার্জারি বা যা যা করার করছে। এখানে আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এটা ফিল করে থাকি যে আমরা ছেলেদের মনোরঞ্জনের জন্য করি না, আমি আমার নিজের জন্য সাজছি। আমি যদি আসলে আমার নিজের জন্য সাজি তাহলে তো আমার ভিতরে ইনসিকিউরিটি থাকার কথা না। সো আমি এই যে কন্টিনিউয়াসলি এইসব মেকআপ ইউজ করছি এবং এক স্কিনে এত প্রোডাক্ট ইউজ করছি যেটা আমার স্কিনের জন্য প্রচন্ড এক্সস্টিং, ও নিতে পারছে না, এবং কোনো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন না হয়েই আমি আসলে এগুলো ব্যবহার করে যাচ্ছি দিনের পর দিন। জাস্ট ওই যে আমি বললাম কিছু ভুইফোর যারা কিনা প্রপার নলেজও রাখেন না, ওনাদেরকে আমরা ফলো করে বা ওনাদের কাছ থেকে আমি সলিউশন নিয়ে করছি, এবং তাদের পরামর্শ অনুযায়ী যে আমরা এটা ইউজ করছি, আস্তে আস্তে করে আমার স্কিন যে নষ্ট হয়ে যাচ্ছে। এবং অন্য একটা মেয়ে যখন একটা তার ন্যাচারাল একটা চেহারার ছবি পোস্ট করছে, আমরা ঝাঁপায় পড়ে তাকে সাজেস্ট করতে থাকি তোমার স্কিনে এই সমস্যা, তোমার স্কিনে ওই সমস্যা, তোমার এটা ব্যবহার করা উচিত, তোমার এটা ব্যবহার করা উচিত। বাট ওই আমার একটা জিনিস এটাও ভালো লাগে যে অবশ্যই আস্তে আস্তে আত্মবিশ্বাসী কিছু মেয়ে আসছে, মহিলা আসছেন যারা কিনা ওই ন্যাচারাল লুকটাকে অ্যাপ্রিসিয়েশন দেয়, এবং বোল্ড এই মুভটাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। কাজেই একটা ছেলে কিন্তু কখনো এসে বলে না যে তুমি তোমার ন্যাচারাল চেহারা কেন দিচ্ছ, কেন তুমি তোমার এই যে চামড়ার ভাঁজ দেখা যাচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে আসলে ছেলেরা হয়তো এখন এটা জানেও না যে একটা মেয়ে কত টাকা দামের কসমেটিক্স ইউজ করে, একটা মেয়ের মুখে কয়টা পরত যায়। এই ভিডিওটা একটা দেখেন। ये कितने तक का होगा? ये होगा 600। इट्स 3600। ये कितने तक का होगा, चलो ये बताओ। ये 450। हमें दिख नहीं रहा कितना लग्जरी है, ये शनाल है। 450 ढक्कन भी नहीं आएगा इसका, थोड़ा बढ़ाओ। 600। इट्स 6000। 6000। এটা একটা ফানি ভিডিও, কিন্তু এটা আসলে সত্যি কথা, একটা ছেলের এখানে কোনো রকম যায় আসে না যে একটা মেয়ে কি করতেছে। বাট হ্যাঁ, যখন কন্টিনিউয়াস মেকআপ করার পরে সে একটা নর্মাল নুড লুক নিয়ে যাচ্ছে, ছেলেটা বলতেছে ওকে ফাইন, তোমাকে সুন্দর লাগছে। বাট এখানে একটা জিনিস ঠিক, যে যেই ছেলেটা আসলে শুধু চেহারা সর্বস্ব, শ্যালো মেন্টালিটি, এবং ওই ছেলেটাকে কি আমি আসলেই আটকে রাখতে পারবো? কারণ আমি কতক্ষণ এরকম 24/7 আওয়ার্স মেকআপ দিয়ে থাকতে পারবো, কতক্ষণ আমি এরকম বটক্স বা ফিলার ইউজ করে থাকতে পারবো, কত দিন থাকতে পারবো? আমার চেহারার চেয়েও তো সুন্দর আরেকটা চেহারা চলে আসবে। সো আমার ইনসিকিউরিটি তো আসলে একটা শ্যালো মেন্টালিটির ছেলেকে অ্যাট্রাক্ট করছে, এবং ওই ছেলেটাকে আমি দিনের পর দিন আটকে রাখতে পারবো না, সে তো চলে যাবে আমার কাছ থেকে। এবং এরপরে যেটা হচ্ছে, আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, আমি আরো মরিয়া হয়ে উঠছি, এবং আলটিমেটলি যখন প্রত্যেকটা লেভেলের সার্জারি বা কসমেটিক্স ফেল করে যাচ্ছে, আমি ঘরবন্দি হয়ে যাচ্ছি, আমি সুইসাইডাল হয়ে যাচ্ছি যে কেন আমার সাথে এরকম হচ্ছে। কিন্তু আমি কখনো আমার নিজের ইনসিকিউরিটি নিয়ে কাজ করতে প্রস্তুত না, আমি কখনো আমার ব্যক্তিত্বের গড়ন নিয়ে কাজ করতে প্রস্তুত না, আমি কখনো এটাই বুঝতে পারলাম না যে আমার ইনসিকিউরিটিকে ফিল কে করছে। আমি অনেক সময় এটাই বুঝতে পারি না যে আমার ফ্রেন্ডরা আমাকে আমার চেহারা নিয়ে যে কথা বলছে, আমার আশেপাশের মানুষরা যে আমাকে বলছে তুমি মোটা হয়ে যাচ্ছ, বা কন্টিনিউয়াসলি আমাকে হয়তো খেতে গেলেও খোটা দিয়ে ফেলছে, এই তুই খাইস না, তুই তো এমনিতেই বাতাস খেলেও ফুলে যাস, এগুলো যে আমাকে হিট করে। আমি বুঝতে পারি না এই যে আমার ইনসিকিউরিটি আস্তে আস্তে কিভাবে বিল্ড আপ হচ্ছে, কারণ এটা আমরা ফোকাস করার প্রয়োজন মনে করি না।
এবং এটাও তো ঠিক, বিয়ের বাজারে একটা মেয়েকে সুন্দর হতে হয়, এবং না হলে মেয়েটার বিয়ে হয় না। কিন্তু আমি আসলে কতদিন এই ফেক সৌন্দর্যের একটা মেজারমেন্ট দিয়ে আমি আমার স্বামীকে আটকে রাখতে পারবো, যদি সে খুব শ্যালো মেন্টালিটি হয়? কারণ সে যখনই বাইরে যাবে তখনই তো সে ওই যে ফেক যে সৌন্দর্য, ওটার স্টিমুলেশন কন্টিনিউয়াসলি পেতে থাকবে। কাজে যে মানুষগুলো আসলে আমাদেরকে এটা ফিল করায় যে তোমার চেহারা সুন্দর হলেই তুমি একমাত্র আমার কাছ থেকে অ্যাপ্রুভাল পাবা, অ্যাকনলেজমেন্ট পাবা, আসলে কি ওই মানুষগুলো আমাদেরকে ডিজার্ভ করে? এবং এটা খুব ইম্পর্টেন্ট, একটা ছেলেকেও এটা আস্তে আস্তে করে বোঝা যে একটা মেয়ের চেহারায় পরিবর্তন আসবেই। সে কন্টিনিউয়াসলি তার বয়সকে বিট করতে পারবে না, কারণ বয়সের সাথে সাথে অবশ্যই চেহারার পরিবর্তন আসবে। একটা মেয়ের হরমোনাল চেঞ্জ আসে, একটা মেয়ের ইভেন মান্থলি যে সাইকেলটা থাকে ওইখানেই তো তার স্কিনে বাম্পস চলে আসবে, মানে ব্রণ চলে আসতে পারে, বা তার স্কিনটা কখনো কখনো খুবই রেডিয়েন্ট থাকবে, খুব গ্লো থাকবে, আর যখন তার সাইকেলের একটা নির্দিষ্ট সময় আসবে সে খুবই গ্লুমি থাকবে, সে খিটখিটে হয়ে যেতে পারে। এবং তখন তার স্কিনে আমি যদি ওই সৌন্দর্যটা না দেখি, আমি যদি তাকে জাস্ট ওই মুহূর্তে আরো বেশি কথা শুনিয়ে ফেলি যে এরকম কেন দেখাচ্ছে, মুখে কেন ব্রণ, মেয়েটা তো কুঁকড়ে যাবে। কারণ টিনেজ পিরিয়ডে একটা বাচ্চার তো আসলে যখন ওই যে গ্রোটা আসতে থাকে এই যে ওয়াইজ, তার স্কিনে যে চেঞ্জ আসবে, অনেকেরই কিন্তু ওই সময়টাতে একনি অ্যাটাক করে। হয়তো দেখা যাচ্ছে যে তার বয়সের টিনেজ পিরিয়ডের আগে তার স্কিনটা খুব সুন্দর ছিল, টিনেজের পিরিয়ডটাতে একনি অ্যাটাক করলো, তারপর আস্তে আস্তে সে যখন অ্যাডাল্ট এজে আসতেছে আস্তে আস্তে তার স্কিনটা আবার সুন্দর করে গ্রো করে যাচ্ছে। অনেকের হয়তো একনি প্রবলেমটা থেকে যায়, পিসিওএস মেয়েদের একটা কমন অসুস্থতা, যেটাতে স্কিনে মানে অবাঞ্ছিত লোম চলে আসতে পারে, বা এই যে ব্রণের সমস্যাগুলো আসতে পারে। তাহলে এই যে একটা মেয়ের স্কিনের প্রবলেম হতে পারে, তাহলে সে কি সমাজে মুখ দেখাবে না? সে কি সব সময় নিজেকে ঢেকে রাখবে, ঘর থেকে সে বের হবে না? তার কি অলওয়েজ এই ভয়টাতে বেঁচে থাকতে হবে যে সে সব জায়গা থেকে বঞ্চিত হবে? সে সব সময় দেখবে যারা চেহারা সুন্দর বা ভালো তথাকথিত বিউটি স্ট্যান্ডার্ডে যাচ্ছে, সে সব সময় প্রিভিলেজ পেতে থাকবে। আর আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি সৌন্দর্যের সংজ্ঞা কি, এই প্রশ্নটা আমি আমার টিনেজ ক্লায়েন্ট থেকে শুরু করে যখনই আমি এরকম বডি ইনসিকিউরিটিতে ভোগা কোনো ক্লায়েন্ট বা আমি তাকে জিজ্ঞেস করি সৌন্দর্যের সংজ্ঞা কি, একজন আমেরিকান যাকে সুন্দর বলবে, একজন আফ্রিকানকে তাকে সুন্দর বলবে, একজন রাশিয়ান যাকে সুন্দর বলবে, একজন চাইনিজকে তাকে সুন্দর বলবে, বা আমাদের এশিয়ান কালচারে আমরা যাদেরকে সুন্দর বলবো একজন আফ্রিকানকে তাকে সুন্দর বলবে। বা একটা মেয়ে আস্তে আস্তে বয়সের সাথে সাথে তার যে পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনের জন্য কি সে অসুন্দর হয়ে যাবে? এবং আমরা কি আসলে আমাদের বয়স আটকে রাখতে পারবো, চেহারাটাকে আটকে রাখতে পারবো? এবং তাহলে কি একটা টিনেজ পিরিয়ডের মেয়ে বাদে যারা অ্যাডাল্ট এইজে যাচ্ছে বা যারা আর হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, তারা কি তাদের চেহারা নিয়ে কখনোই মানে কনফিডেন্ট হওয়া উচিত না? তাদের বের হতে পারবে না তারা বাহিরে? তাদেরকে নিজেদেরকে অলওয়েজ একটা খোলসের ভিতরে রাখতে হবে, এই ইনসিকিউরিটি থাকতে হবে যে আমি দেখতে সুন্দর না, আমি কিচ্ছু করতে পারবো না? এরকম করে একটা মেয়ে কিভাবে বাঁচবে এই সমাজে? এবং ছেলেরা যতটা না ইনসিকিউরিটিটা দেয়, আমি অনেক সময় যে উইমেন গ্রুপগুলো থাকে ওখানে আমি যদি খেয়াল করে দেখি, এবং আমি নিজে একজন মেয়ে হিসেবে বলছি, এটা আমার কাছে খুব টক্সিক একটা কালচার মনে হয়, একটা মেন্টালিটি মনে হয়। একটা মেয়ে আরেকটা মেয়েকে কি পরিমাণ কথা শোনাতে পারে। ওখানে ফিমেল গ্রুপগুলোতে তো ছেলেরা থাকে না, এখানে মেয়েরাই থাকে, খুব বাজেভাবে একজন আরেকজনকে বুলি করে। এটা বলতে আমার এক সেকেন্ডও দেরি হচ্ছে না, কারণ এই গ্রুপগুলো সম্পর্কে আপনারা মেয়েরাও খুব ভালো মতোই জানেন, এবং কারা আমরা বুলি করি তারাও আমরা জানি যে আমাদের নিজেদের ভিতরটা কি পরিমাণ ইনসিকিউর, এবং একটা মেয়ের মুখের ভাষা কতটা খারাপ হতে পারে আমরা নিজেরাও জানি। কোনো রকম হয়তো ওটা সম্পর্কে আমার কোনো নলেজই নাই, বাট স্টিল আমি একটা মানুষকে হিট করে আসবো খুব বাজে একটা কথা বলে। একটা মেয়ের যে একটা আত্মবিশ্বাস থাকে ওটাকে ভেঙে দিব আমি পুরাপুরি। বাট স্টিল ভালো লাগার বিষয় এটা যে আস্তে আস্তে মেয়েরা তাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করছে, তারা আবার একজন আরেকজনের খুব স্ট্রং সাপোর্ট সিস্টেম হিসেবে ব্যাক করছে। তারা একজন পড়ে গেলে আরেকজন ঠিকই এখন খুব শক্তভাবে আঁকড়ে ধরে তার হাতটা তুলে দাঁড় করায়। কিন্তু অ্যালার্মিং হচ্ছে এই জিনিসটা যে এই যে সোশ্যাল মিডিয়াতে যে বিউটি ইনফ্লুয়েন্সাররা বা যে মডেলরা, যে বিউটি পেগান্টরা যে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে, আমাদের টিনেজাররা তাদের বুদ্ধি খাটাচ্ছে না, জাস্ট তারা ইমোশন দিয়ে সোসাইটিতে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, তার বয়ফ্রেন্ডের কাছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, তার ফ্রেন্ড গ্রুপের কাছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, তার ছবিতে লাইক কমেন্ট বাড়ানোর জন্য অন্ধের মতো ওই যে একটা মোহের পিছনে ছুটছে তার স্কিনটাকে গ্লাস স্কিন হতে হবে। ইভেন 18 বছর হওয়ার আগেই তারা বোটক্স ইউজ করার চিন্তা করে, ফিলার ইউজ করার চিন্তা করে। আমাদের দেশের অবস্থা এখনো এতটা খারাপ হয়নি, কিন্তু ওই পথেই আমরা হাঁটছি। আমরা ওই পথেই হাঁটছি, যে কারণে এখনই আমাদের বাবা মায়েদের উচিত আমাদের ছেলে মেয়েদের ভিতরে আস্তে আস্তে করে ওই মেসেজটা পৌঁছে দেয়া যে বয়সকে আমরা কখনো আটকাতে পারবো না, এবং বয়স অনুযায়ী আমাদের চেহারার পরিবর্তন হবে, আমাদের চামড়ায় ভাঁজ আসবে, এবং এটাকে যেন আমরা অ্যাকসেপ্ট করতে শিখি।
একটা মেয়ের আস্তে আস্তে বয়সের সাথে যে পরিবর্তন আসবে, এটা একটা মেয়েকে একটা ছেলেকে অ্যাকসেপ্ট করতে হবে, সম্মান করতে হবে। এবং পিরিয়ডের ওই সাইকেলটা বাদেও একটা মেয়ে যখন মা হয়, তার শরীরের উপর যে ধকলটা যায়, ইনফ্যাক্ট একটা মেয়ে যখন মা হয় ঠিক ওই প্রেগনেন্সির সময়টাতেও কিন্তু তার শরীরের অনেক অংশ, স্পেসিফিক পার্ট কালো কালো হয়ে যায়, তার শরীরে ওজনটা বেড়ে যায়, পেটের মাসেলগুলো হয়তো ফাঁক হয়ে যাচ্ছে, ডায়াস্টেসিস রেক্টি ক্রিয়েট হচ্ছে, পেটটা ঝুলে যাচ্ছে। সো মা হওয়ার পরে তার যে শরীরে একটা আমূল পরিবর্তন হলো, এটাও তো একটা মেয়ে মেনে নিতে পারে না। আগে কি ছিলাম, এখন কি ছিলাম। অনেক ক্ষেত্রে মেয়েরা মা হতে ভয় পাচ্ছে, কারণ ওই যে সে বিউটি স্ট্যান্ডার্ড থেকে সরে যাচ্ছে, তার চেহারা ভেঙে যাবে, তার শরীর ভেঙে যাবে। এত যত্নের, এত টাকার যে শরীর, এটা সে কেন একটা বাচ্চার জন্য ভেঙে ফেলবে? এবং বর্তমান সমাজ যে আমাদেরকে মা হওয়ার জন্য ডিসকারেজ করে, এটা তার একটা জায়গা, বিভিন্ন জায়গা আছে, ওগুলো আমি আনছি না, ওটা আমি আরেকটা ভিডিওতে বলবো। সো ওভারঅল আমরা যদি দেখি, হয়তো আজকের ভিডিওটা একটু এলোমেলো অগোছালো, বাট যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করছি, যে আমরা আমাদের মেন্টাল হেলথের খুব মারাত্মক ক্ষতি করে ফেলছি এই বিউটি ইন্ডাস্ট্রিকে, আমাদের ইনসিকিউরিটিটাকে মানে পুঁজি করতে দিয়ে। যেটা বলছিলাম, কিছু অসাধু ব্যবসায়ী এটাকে, আমাদের ইনসিকিউরিটিটাকে পুঁজি করছে। আমরা ছেলেরাও যেমন মানতে চাই না যে বয়স হবে, মেয়েরাও মানতে চাই না। এক একটা বয়সের এক একটা সৌন্দর্য, এই কথাগুলো কেন জানি না শুধু ওই যে একটা লাইন হিসেবে পড়তেই ভালো লাগে, বাস্তব জীবনে আসলেই ভালো লাগে না। বাস্তব জীবনে আমরা আসলেই সবাই কিসের পিছনে দৌড়াচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমি যদি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে বলি, যে এই যে দেখেন, রানী মুখার্জি বলেন, কাজল বলেন, প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমি বলিউডের অভিনেত্রীদেরই জাস্ট এক্সাম্পল গুলো দিচ্ছি, বা কারিনা কাপুর বলেন, এদের মধ্যে যাদের স্কিন টোন ডার্ক ছিল, ওনারা ফর্সা হয়েছে। কিভাবে ফর্সা হয়েছে, এটা যদি আপনারা একটু ঘাটেন, পড়াশোনা করেন, নিজেরাই বুঝতে পারবেন কি করছে, কি ইনজেকশন নিচ্ছে, এবং এটার পিছনে তাদের কত লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে, কত স্ট্রেস ফ্রি তাদের নিজেদেরকে রাখতে হয়, নিজেদেরকে কিভাবে প্যাম্পার করতে হয়। এটা আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ের পক্ষে সম্ভব না। এবং আরো যদি আমরা বলি যে এই যে এত প্রসিডিউরের ভিতরে গিয়েও কি আসলে তারা তাদের স্কিনের যে বলিরেখা, এটা তারা মানে দূর করতে পেরেছে? মেকআপের ফাঁকেও কি বোঝা যায় না যে বয়স হয়ে গিয়েছে? তাদের বয়সটা বা ভাঁজটাকে আসলেই ফুটে ওঠে না চেহারাতে? সো আমরা যে এগুলাও করব, আমরা কি আসলে তাদের স্কিনটা মেকআপ ছাড়া দেখছি? আমরা তো দেখছি না। সো আমরা শুধু তাদের ওই টিপটপ পলিশড ফেসটা দেখছি। যতটুকু সময় তারা টিভির সামনে আসে, যতটুকু ছবি তারা আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে, তাদের ব্যক্তিগত জীবনের যে চেহারাটা, ওটা তো আমরা দেখি না। সো আমরা কিভাবে এটা এক্সপেক্ট করি যে আমাদের ন্যাচারাল স্কিনে আমরা ওরকম পলিশড চেহারা পাবো? সো কিসের পিছনে দৌড়াচ্ছি, এই জায়গাটা আমরা কেন বুঝতে পারছেন? এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটু আগে বললাম আমাদের বাবা মায়েদের উচিত বাচ্চাদের ভেতরে আত্মবিশ্বাসটা তৈরি করা, কিন্তু আমাদের বাবা মায়েরাই আমাদের অনেক সময় ইনসিকিউরিটি তৈরি করে দেয়। বাবা মায়েরাই, কথাটা যেটা শুরু করলাম, একটা হাহাকার, তোমার তো চেহারা খারাপ, বিয়ে দিব কিভাবে, চেহারাটা একটু সুন্দর না হলে কিভাবে সম্ভব, সমাজের সামনে যাবা, মানুষ কি বলবে। কাজেই আমাদের উচিত আগে আমাদের নিজেদের বাবা মায়েদের ইনসিকিউরিটিটা দূর করা। এখানে আরো এই কথাটা কেন বলছি, আমি যখন আমার মেয়ের বয়স 5 বছর ছিল, সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে আমি সাঁতার শেখাবো, সাথে সাথে সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি কাউকে ছোট করছি না, ওনারা মানে হাহা করে উঠলো, কালো হয়ে যাবে, কুচকুচা হয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, তুমি এটার মধ্যে কেন দিবা? আমি অলওয়েজ স্পোর্টস পছন্দ করি, এবং যখন আমাকে বলছে যে এই জিনিসটা, এবং আমার মেয়ের কানে পর্যন্ত গেল গায়ের রং কালো হয়ে যাবে, আমার নিজের ভেতরেই খুব খারাপ লাগছিল যে তার মানে আমার মেয়েকেও আসলে এরকম একটা সাইকেলের ভিতরে যেতে হবে, যেখানে ওর আত্মবিশ্বাস কন্টিনিউসলি ভাঙার চেষ্টা করা হবে। সো এত ছোট থেকে ওর সাথে আমার কথা বলা স্টার্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে। আমি খুব ঠান্ডা মাথায় ওর সাথে কথা বলছি, দেখো তোমার গায়ের রংটা কালো হয়ে যেতে পারে মা, এবং কালো বলতে এরকম ভাবে কালো হতে পারে, আমি তাকে ছবি দেখালাম, বললাম সূর্যে পুড়ে যেতে পারো, কিন্তু এটার বিনিময়ে তুমি খুব অসাধারণ কিছু স্মৃতি পাবা, তোমার মায়ের সাথে তুমি স্মৃতিগুলো তৈরি করতে পারবা, এবং পরবর্তীতে তুমি এই মজাগুলো করতে পারবা। সো তুমি বেছে নাও তুমি কি করবে, এবং তোমার স্কিন টোন কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। ওই ছোট্ট মেয়ে, সে সবকিছু নিজে অ্যানালাইসিস করে বললো যে মা আমি তোমার সাথেই সাঁতার শিখবো। এবং আলটিমেটলি এই কনফিডেন্সটা আমি সব মাদের ভিতরে দেখি না। আমি কি অলওয়েজ এরকম কনফিডেন্ট ছিলাম না? একটা সময় আমিও টিনেজ ছিলাম, উঠতি বয়সে হয়তো আমিও বিশ্বাস করতাম যে না, আমাকে সোসাইটিতে একটা ওই লেভেলে বা স্ট্যান্ডার্ড আমাকে ফুলফিল করতে হবে।
বাট আস্তে আস্তে যখন নিজের ব্রেন এবং মাইন্ড একসাথে আমি কাজ করালাম এবং বুঝতে শিখলাম, সেদিনে আমি এই ধোঁকাটা থেকে বের হয়ে আসতে পারছি। কাজে ইনসিকিউরিটি আমাদের সবার ভিতরেই থাকবে, বাট আমাদেরকে এটা নিয়ে জানতে হবে, বুঝতে হবে, এবং এটা আমাদেরকে বুঝতে হবে ইনসিকিউরিটিকে ফিড করে আমি আসলে নিজেকে কতদূর সামনে আগায় নিতে পারবো। এবং আলটিমেটলি একটা ভালো স্কিন, ফ্ললেস স্কিন বা ন্যাচারাল একটা গ্লোই স্কিন পাওয়ার জন্য আমাদের কি করা দরকার? আমাদেরকে একটা হেলদি ইটিং হ্যাবিট মেনটেন করতে হবে, স্লিপিং হ্যাবিটটা ঠিক করতে হবে, স্লিপ স্কেডিউলটা মেইনলি, স্ট্রেসটাকে ম্যানেজ করা শিখতে হবে, এবং যতটা সম্ভব একটা ডিসিপ্লিন লাইফে থাকতে হবে। খুব বেসিক কিছু জিনিস যেখানে আমাদেরকে ব্যায়ামও করতে হবে। কিন্তু স্বীকার করি বা না করি, আমরা সবাই শর্টকাট চাই, আমরা কেউ ব্যায়াম করতে চাই না। আমরা চাই যে আমি শুয়ে থাকবো, একটা ট্যাবলেট খাইলে আমি শুকায় যাব। ওজেম্পিক আমরা অহরহ এরকম আজকাল শট নিচ্ছি, অপরা উইনফ্রে থেকে শুরু করে অনেকেই এটা নিচ্ছে। কিন্তু আসলে ওজেম্পিক আমি খেলাম, আমি ওই অনুযায়ী মানে ইনজেকশনটাও নিচ্ছি, সবকিছুই নিচ্ছি, বাট স্টিল ব্যায়াম করছি না, কোনো ডিসিপ্লিন লাইফে নাই, ঘুমাচ্ছি না ঠিক মতো, খাচ্ছি না ঠিক মতো, আমার কি ওজন কমবে? কিচ্ছু হবে না। আমি রাতের পর রাত যাচ্ছি, আমি বটক্স নিচ্ছি, আমি যা খুশি তাই করছি, প্লাস্টিক সার্জারি করছি, আমার স্কিন ঠিক থাকবে? মোটেও ঠিক থাকবে না। দিনের বেলায় আপনি সানগ্লাস পরেন আর রাতের বেলায় আপনি মোবাইলের আলোটা চোখের সামনে ধরে থাকেন, আপনার বায়োলজিক্যাল ক্লক শিফট হয়ে যাচ্ছে, সার্কাডিয়ান রিদম আপনি এলোমেলো করে ফেলছেন। কিভাবে আপনার হরমোন শরীর এলোমেলো হয়ে যাওয়ার পর আপনি আশা করেন আপনার বডি বা আপনার ফেস ওই ন্যাচারাল গ্লো লুকটা দিবে? আপনি প্রচন্ড রকম চিনি জাতীয় খাবার খান, আপনার মন খারাপ হলেই আপনি আইসক্রিম, চকলেট, পাস্তা, পিজা খাওয়া শুরু করেন, আপনার বডিকে আপনি জাস্ট একটা ট্র্যাশ বা একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করেন। কিভাবে আপনি আশা করেন আপনার স্কিন আপনার কথা শুনবে? সো যখন আমরা আসলে এগুলাকে জাস্টিফাই করি যে আমার কিছু ভাল লাগে না তাই আমি এটা করি, আবার এটাও আশা করি একটা ফ্ললেস স্কিন আমি পাবো, এটা তো আসলে সম্ভব না। সো এই যে ওভারঅল আমি যেটা বললাম, আমরা আমাদের শরীর নিয়ে অবসেসড, এবং এটার কারণে আমরা যে ডিপ্রেশন, এংজাইটিতে চলে যাচ্ছি, আমাদের সেলফ এস্টিম নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটা খেয়াল করছি না। এবং আমাদের যে আসলে স্টেপটা নেওয়া দরকার, আমরা ওগুলা কিছু নিচ্ছি না, আমরা জাস্ট কিসের পিছনে দৌড়াচ্ছি আমরা নিজেরাও জানি না। আরো যেটা, আমরা প্রফেশনাল ডার্মাটোলজিস্টেরও পরামর্শ নিই না। আমরা যেটা করছি, আমরা কিছু ভুইফোর মানে যাদের প্রপার নলেজও নাই, আমরা তাদেরকে অন্ধের মতো ফলো করে যাচ্ছি। সো আপনি এরপর থেকে যাকেই ফলো করেন না কেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, তার নলেজ চেক করেন, সে কি আসলে এই ব্যাপারে জ্ঞান দেওয়ার জন্য প্রস্তুত কিনা বা তার যোগ্যতা আছে নাকি, এটা চেক করেন, তারপরে তাকে ফলো করেন।